ভেলকির হুমকি। সবাই বলে গুলে সর্দার পিশাচ সিদ্ধ। সে ইচ্ছে করলেই যেখানে খুশি যেতে পারে, যে কোনো পশুপক্ষীর আকার ধরতে পারে, বাতাসের সঙ্গে মিশিয়ে যেতে পারে। গুলে সর্দারের নামে বর্ধমান জেলার ছেলে বুড়ো মেয়ে ভয়ে থরহরি কম্পমান। তার মতো সাহসী ও নিষ্ঠুর ডাকাতের নাম আর কখনো শোনা যায়নি। সে যে কত লোকের যথাসর্বস্ব কেড়ে নিয়েছিল, কত মানুষের প্রাণ বধ করেছিল, কত গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, তার আর কোনো হিসেব নেই। জ্যান্ত বা মৃত, যে অবস্থাতেই হোক, তাকে ধরতে পারলে সরকার অনেক টাকা বকশিস দেবেন বলে প্রচার করলেন বটে, কিন্তু আজ 10 বৎসরের ভিতরে কেউ তার মাথার একগাছা চুল পর্যন্ত ছুঁতে পারলে না। আমার মনেও সন্দেহ হলো, তবে কি সত্যই সে ভুতুরে তন্ত্রমন্ত্র কিছু জানে? তারপর তার অত্যাচারে আমরা সকলেই যখন দিশেহারা হয়ে উঠেছি, তখন হঠাৎ একদিন শোনা গেল গুলে সর্দার ধরা পড়েছে। মথুরা মণ্ডল ছিল এ অঞ্চলের খুব বড় একজন মহাজন। ডাকাতের দল নিয়ে গুলে সর্দার এক অমাবস্যা রাতে তার বাড়ি আক্রমণ করলে। ঢেঁকি দিয়ে বাড়ির দরজা ভেঙে ডাকাতরা ভিতরে ঢুকেই দেখলে উঠানের ওপর বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং মথুরা মণ্ডল। পর মুহূর্তেই সে বন্দুক ছুড়লে এবং সঙ্গে সঙ্গে একজন ডাকাত আহত হয়ে মাটির ওপর লুটিয়ে পড়ল। কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতেই গুলে সর্দার বাঘের মতো মথুরার ওপর ঝাঁপিয়ে পড়ল। মথুরা দ্বিতীয়বার বন্দুক ছোড়বার আগেই গুলে তার ধারালো রাম দা চালালো। বেচারা মথুরার মাথা উড়ে গেল তখনই। মথুরা মারা পড়ল বটে, কিন্তু ভাগ্নে ছিল উঠানের পাশের একখানা ঘরে। সেইখান থেকে সে জানলা দিয়ে ক্রমাগত বন্দুক ছুটতে লাগলো। বেগতিক দেখে ডাকাতের দল ভয়ে সেখান থেকে চম্পট দিলে, কিন্তু পালাবার সময় গুলে সর্দার অন্ধকারে পাঁচিলের ওপর থেকে এমনভাবে হুমড়ি খেয়ে মাটির ওপর এসে পড়লে তখনই অজ্ঞান হয়ে গেল। তাকে বন্দি করা হলো সেই সুযোগে। সেখানকার থানার ইন্সপেক্টর ছিলুম আমি। গায়ের লোকেরা গুলে সর্দারকে আমার কাছে ধরে নিয়ে এলো। লোকটার চেহারা কি ভয়ানক! মাথার একগাছা চুল নেই, চোখ দুটো ভাটার মতো গোল, জবা ফুলের মতো লাল, নাক খেঁদা গোহ বিড়ালের মতো, হাতে কাঁধে আর বুকে লোহার মতো শক্ত শক্ত মাংসপেশি। লম্বায় সে প্রায় 6.5 ফুট উঁচু এবং তার গায়ের রং আবলুস কাঠের মতো কুচকুচে কালো। তার গায়ে আর কাপড়ে রক্ত মাখা থাকতে তাকে আরো ভয়ানক দেখাচ্ছিল। যদিও তার হাত পা বাঁধা, তবু তাকে দেখে আমার কেমন ভয় করতে লাগলো। পাহারাওয়ালাদের হুকুম দিলুম তারা যেন সর্দারের চারদিক ঘিরে দাঁড়িয়ে থাকে। গুলে দাঁত বের করে হেসে বললে, যতই ঘিরে থাকো আর হাত পা বেঁধো বাবা, আমাকে কেউ ধরে রাখতে পারবে না। এমন সময়ে পুলিশের বড় সাহেব খবর পেয়ে তাকে দেখতে এলেন। খানিকক্ষণ অবাক হয়ে তাকে দেখে সাহেব বললেন, সর্দার, আর তুমি আমাদের ফাঁকি দিতে পারবে না। গুলে ঘর কাঁপিয়ে অট্টহাস্য করে বললে, আরে রেখে দাও সাহেব তোমাদের বাহাদুরি, আমাকে ধরে রাখে কে? আমি পাখি হয়ে উড়ে পালাবো? সাহেব বললেন, ননসেন্স, এই সেপাই, আসামি কো গরদ মেলাও। গুলে আবার অট্টহাস্য করে 2 হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে বললে, এই বলে রাখলুম সাহেব, আমি তোমাদের ঠিক কলা দেখাবো। বিচারে গুলে সর্দারের ফাঁসির হুকুম হলো। ফাঁসির কথা শুনে সে আদালতের মাঝখানেই কোমরে হাত দিয়ে নাচতে নাচতে হেঁড়ে গলায় গান ধরে দিলে। জজ সাহেব তো অবাক। আমি ভেবেছিলুম তার এই মুখ সাবাসী আর বেশি দিন থাকবে না, কিন্তু
ফাঁসির দিন যতই ঘনিয়ে আসতে লাগলো, তার হাসি ঠাট্টা বেড়ে উঠল যেন ততই। রোজই সে বলতো, আমার শখ হয়েছে বলেই দিন কয়েক জেলখানার ভেতরে বসে জিরিয়ে নিচ্ছি, কিন্তু ফাঁসির দিন কেউ আমাকে খুঁজে পাবে না। জেলের প্রহরীরা সকলেই তার এইসব কথা বিশ্বাস করত। তারা আমাকে বললে, হুজুর, ও বেটা জাদুকর, ও নিশ্চয়ই আমাদের ফাঁকি দিয়ে পালাবে। আমরা কি করব বলুন? ও যদি রাত্রির বেলায় মশামাছি হয়ে উড়ে যায়, তবে কে ওকে দেখতে পাবে? বলতে লজ্জা হয়, কিন্তু আমারও মনে কেমন একটা খটকা লাগলো। গুলে সর্দারের ফাঁসির ঠিক আগের দিনে আমি পুলিশের বড় সাহেবের কাছে গিয়ে আমার মনের সন্দেহের কথা খুলে বললুম। সাহেব প্রথমটা হেসেই আমার কথা উড়িয়ে দিয়ে বললেন, ওসব বাজে কথা নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। আমি বললুম, সাহেব, আমাদের দেশে কিন্তু ভোজবাজিতে মানুষ উড়িয়ে নিয়ে যাওয়ার কথা শোনা যায়। এমন ব্যাপার তুমি নিজে কখনো দেখেছ? না। তবে? কিন্তু অনেক ঘটনার কথা তো শুনেছি। বুলে সর্দার যে রোজ এক কথাই বলছে, আর ফাঁসির হুকুম পেয়েও এতটা মনের খুশিতে আছে, এর কারণ কি? সাহেব খানিকক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করলেন। তারপর দমনার মতো বললেন, দেখো, যদিও আমি এসব আজগুবি ব্যাপারে বিশ্বাস করি না, তবু সাবধানের তো আর মার নেই। কাল সকালে তো সর্দারের ফাঁসি হবে। আচ্ছা, আজ রাতে তার ঘরের সামনে আমরা দুজনেও পাহারা দেব। গুলে সর্দার যে ঘরে বন্দি ছিল, তার দরজার সামনে সাহেব আর আমি দুখানা চেয়ারের ওপরে বসে আছি। আমাদের আশেপাশে আরও দুজন প্রহরী। মাঝে মধ্যে শুনতে পাচ্ছি ঘরের ভিতরে বসে গুলে সর্দার প্রাণের ফুর্তিতে তুড়ি দিয়ে গান গাইছে। রাত ক্রমে গভীর হয়ে উঠল। এখন গানের বদলে গুলের ভীষণ নাশা গর্জন শুনতে পাচ্ছি। কাল সকালে তার ফাঁসি, আর আজ সে নিশ্চিন্ত হয়ে নিদ্রা দিচ্ছে। আমার মনটা সন্দেহে পরিপূর্ণ হয়ে উঠল। কিন্তু ঢং ঢং করে ৩টে বাজল। তবু তো অস্বাভাবিক কিছুই ঘটল না। সাহেব কৌতুক হাস্য করে বললেন, বাবু, দেখছো তো, একালে ভোজবাজি আর চলে না। আমি আর কিছু বললুম না। নিজের কুসংস্কারে নিজেই লজ্জা করতে লাগলো। প্রায় যখন ভোর হয়ে এসেছে, তখন সাহেব আর আমি দুজনেই একটু ঝিমিয়ে পড়েছিলুম। হঠাৎ প্রহরীদের চিৎকারে চমকে মাথা তুলে দেখি, কয়েদখানার দেওয়ালের ঘুলঘুলির নিচেই একটা ভয়ঙ্কর কালো বিড়াল দাঁড়িয়ে আছে। আমরা সকলেই তার দিকে ছুটে গেলুম। কেউ লাঠি, কেউ বন্দুকের কুঁদো ও কেউ লাথি তুলে তাকে বারবার মারবার চেষ্টা করলুম। কিন্তু সে আশ্চর্য বেড়ালটা আমাদের সকলকেই এড়িয়ে উঠোনের দিকে চোঁচা দৌড় মারলে। লুক আউট বলেই পুলিশ সাহেব তার রিভলভার তুলে ঘোড়া টিপলেন। গলিটা বিড়ালের পেছনের একটা পায়ে গিয়ে লাগলো। সে আর্তনাদ করে খোঁড়াতে খোঁড়াতে আরও ১-২ পা এগিয়ে স্থির হয়ে পড়ে রইল। আমরা ছুটে কয়েদখানার ঘুলঘুলির কাছে উঁকি মেরে দেখলুম, গুলে সর্দার মেঝের ওপরে চিত হয়ে শুয়ে যন্ত্রণাপূর্ণ স্বরে আমাদের লক্ষ্য করে গালাগালি দিচ্ছে। আমি আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বললুম, আসামি ঘরের ভেতরেই আছে। সাহেব রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, থাকবে না তো যাবে কোথায়? ও সমস্ত কুসংস্কার আমি মানি না, যদিও প্রথমটায় আমারও সন্দেহ হয়েছিল। গল্পটা এইখানেই শেষ করা যাক। বাকি আছে খালি আর দুটো কথা। আজ সকালে যথাসময়ে গুলে সর্দারকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হলো। কিন্তু তাকে ফাঁসি কাঠে নিয়ে যাওয়ার সময় দেখা গেল তার একখানা পা হঠাৎ ভেঙে গেছে। সে অত্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে। নমস্কার।